২০২৪ সালের গণঅভ্যুত্থানে দীর্ঘ ১৭ বছরের স্বৈরশাসনের পতন হয়। এই পতন পরবর্তী বাংলাদেশ তখন ঠিক যেন একটা জীবন্ত আগ্নেয়গিরি ছিল। রাষ্ট্রযন্ত্র অচল, পুলিশ নেই, আমলাতন্ত্রে অস্থিরতা, আর সাধারণ মানুষের চোখে আকাশচুম্বী প্রত্যাশা। ঠিক এমন একটা মুহূর্তে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে হাল ধরেছিলেন ৮৪ বছর বয়সী এক অদম্য মানুষ, ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কি শুধু একজন অর্থনীতিবিদ হিসেবে এই বাংলাদেশে এসেছিলেন? না, তিনি এসেছিলেন বাংলাদেশের ভেঙে পড়া মেরুদণ্ড সোজা করতে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের হারানো সম্মান ফিরিয়ে দিতে। বিশেষ করে ভারতের আধিপত্যবাদের যে অদৃশ্য চাদর গেল ১.৫ দশকে বাংলাদেশকে আষ্টেপৃষ্ঠে ঢেকেছিল, সেখান থেকে এই দেশকে বের করে আনার এক দুঃসাহসী মিশন শুরু করেছিলেন তিনি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে শেষ হতে যাচ্ছে অধ্যাপক ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন শাসন। এখন সময় হয়েছে হিসাব মেলানোর। ১৮ মাসে নোবেলজয়ী এই অর্থনীতিবিদের ঝুড়িতে প্রাপ্তি আসলে কতটুকু, আর অপ্রাপ্তির দহন কতখানি? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন আছি আপনাদের সাথে। আজকের এই পর্বে আমরা ব্যবচ্ছেদ করব অধ্যাপক ডক্টর ইউনূসের শাসনামল নিয়ে। কেন তাকে কাজ করতে দেয়া হলো না? কারা ছিল তার পথের কাঁটা? চলুন দেখি পুরো বিস্তারিত। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ছিল এক চূড়ান্ত অনিশ্চয়তার নাম। পোশাক রপ্তানি স্থবির হওয়ার পথে, বিশ্ব অর্থনীতিতে আমাদের বিশ্বাসযোগ্যতা তলানিতে নেমেছিল। সেই চরম সংকটে ডক্টর ইউনূসের কোনো বিকল্প ছিল না। শুরুতে তিনি কিছুটা ইতস্তত করলেও পরিস্থিতির চাপে এবং জাতির প্রতি নৈতিক দায়বদ্ধতা থেকে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। তার সামনে চ্যালেঞ্জ ছিল হিমালয় সমান। প্রথমত, একটি বিধ্বস্ত রাষ্ট্রকে স্থিতিশীল করা। দ্বিতীয়ত, জুলাই আগস্টের গণহত্যার বিচার নিশ্চিত করা। এবং তৃতীয়ত, পুরো এই রাষ্ট্র ব্যবস্থার এমন একটা সংস্কার দাঁড় করানো যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়। কিন্তু সমস্যাটা শুরু হলো অন্য একটা জায়গায়। ডক্টর ইউনূস চেয়েছিলেন এই সিস্টেমটাকে গোড়া থেকে বদলাতে, কিন্তু বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দলগুলোর তর সইছিল না। বিশেষ করে ক্ষমতার জন্য মরিয়া বিএনপি এবং অন্যান্য দলগুলোর মূল লক্ষ্যই ছিল যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া। ডক্টর ইউনূস যখন পুলিশ, বিচার বিভাগ কিংবা সংবিধান সংস্কারের কথা বলছিলেন, তখন রাজনৈতিক অঙ্গনে কানাঘোষা শুরু হলো। তারা ভাবছিল সংস্কারের নামে নির্বাচনকে কি পিছিয়ে দেওয়া হচ্ছে। এই যে সংস্কার বনাম নির্বাচন দ্বন্দ্ব, এটাই ছিল ডক্টর ইউনূসের জন্য একটা বড় ট্র্যাজেডি। দলগুলো তাকে পূর্ণ সময় দিতে চায়নি, কারণ তাদের ভয় ছিল ডক্টর ইউনূস যদি বেশি দিন ক্ষমতায় থাকেন এবং রাষ্ট্র সফলভাবে সংস্কার করে ফেলেন, তবে রাজনৈতিক দলগুলোর সেই পুরনো একচ্ছত্র আধিপত্য হুমকির মুখে পড়তে পারে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নেয়ার পরপরই দেশের আনাচে কানাচে দাবি দেওয়ার জোয়ার উঠেছিল। সচিবালয় ঘেরাও থেকে শুরু করে ছোটখাটো দাবি নিয়ে রাস্তা বন্ধ করা, সবই যেন ডক্টর ইউনূসের ঘাড়ে এসে পড়েছিল। ১৫ বছরের জমানো ক্ষোভ মানুষ যেন ১৫ দিনই মিটিয়ে ফেলতে চাইছিল। একজন মানুষ কি রাষ্ট্র সংস্কার করবেন, নাকি প্রতিদিনের এই বিশৃঙ্খলা সামলাবেন? এই যে ক্রমাগত প্রেশার গ্রুপ তৈরি করা হয়েছিল, তারা ডক্টর ইউনূসকে বড় ধরনের পলিসি মেকিং থেকে বারবার দূরে সরিয়ে রেখেছিল। এর বাইরে আরও এক ভয়ানক শত্রু ছিল ডিপ স্টেট। গেল ১৫ বছরে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যে দলীয়করণ হয়েছিল, তা তো একদিনে মোছা সম্ভব ছিল না। ডক্টর ইউনূস যখন কোনো আদেশ দিতেন, আমলাতন্ত্রের একটা বড় অংশ ভেতরে ভেতরে সেটাকে বাধা দিত কিংবা ফাইল আটকে রাখত। ডক্টর ইউনূসের সবচাইতে বড় কৃতিত্ব সম্ভবত তার পররাষ্ট্রনীতি। গেল ১.৫ দশকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল ভারতের একক প্রভাবের ওপর নির্ভরশীল। ডক্টর ইউনূস সেই প্রভাব বলয় ভেঙে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক গড়ার সাহস দেখিয়েছিলেন। কিন্তু এই স্বাধীন কূটনীতি চর্চা অত্যন্ত সহজ ছিল না। ভারতের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে গিয়ে তাকে আন্তর্জাতিক পর্যায়ে বিশাল লবিংয়ের মোকাবেলা করতে হয়েছে। দেশের ভেতরেও একদল সুবিধাভোগী গোষ্ঠী, যারা সব সময় দিল্লির আশীর্বাদ পুষ্ট হতে পছন্দ করে, তারা ডক্টর ইউনূসকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। ভারতের সাথে সম্পর্কের ভারসাম্য রক্ষা করতে গিয়ে তাকে যে পরিমাণ শক্তি ক্ষয় করতে হয়েছে, তা হয়তো
দেশের গঠনমূলক কাজে ব্যয় করা যেত। অবস্থা ছিল অত্যন্ত করুণ এবং দ্রব্যমূল্য ছিল আকাশচম্বী। সাধারণ মানুষ চায় ম্যাজিক। তারা চায় আজ ডক্টর ইউনূস এলেন, কালই যেন বাজারে সব কিছুর দাম কমে যাবে। কিন্তু অর্থনীতির ক্ষত এতটাই গভীর ছিল যে এই যে তাৎক্ষণিক ফলাফলের চাপ, এটি তাকে দীর্ঘমেয়াদী সংস্কারের চেয়ে বারবার শর্ট টার্ম ফায়ার ফাইটিং বা তাৎক্ষণিক সমস্যার সমাধানে ব্যস্ত রেখেছে। ডক্টর ইউনূস একজন গ্লোবাল আইকন। তার ব্যক্তিগত ইমেজ ব্যবহার করে বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট আনতে পারত, কিন্তু রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা আর সাধারণ মানুষের অতি আবেগ তাকে একটি সীমাবদ্ধতার বৃত্তে আটকে রেখেছিল। ডক্টর ইউনূস বাংলাদেশকে একটি স্বচ্ছ আয়না দেখাতে চেয়েছিলেন, কিন্তু আমাদের সমাজ আর রাজনীতি সেই আয়নায় নিজেদের আসল রূপ দেখতে ভয় পাচ্ছিল। এত বাধার পরেও হিসাবের খাতা কিন্তু একেবারেই শূন্য নয়। ডক্টর ইউনূসের এই 18 মাসের শাসনামলে বেশ কিছু মাইল ফলক তৈরি হয়েছে, যেটি বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যদি আমরা বলি, বিচারের সূচনা তিনি করেছিলেন। জুলাই হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং মৃত্যুদণ্ডের মতো ঐতিহাসিক সাহসী সিদ্ধান্ত এসেছে তার হাত ধরে। গুমের তদন্তের শুরু হয়েছে। গেল 15 বছরে গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন করা হয়েছে। প্রায় 1913টি অভিযোগ নথিবদ্ধ হয়েছে। আয়নাঘরের মতো গোপন বন্দিশালার অস্তিত্ব স্বীকার করে নেওয়া হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের সংস্কার করা হয়েছে। সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের সাবেক প্রভাবশালী কর্মকর্তাদের কাঠগড়ায় তোলা হয়েছে। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে স্বাধীন করতে শক্তিশালী কমিশন গঠিত হয়েছে। এছাড়া নির্বাচনী ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে। একটি স্বচ্ছ ও জালিয়াতি মুক্ত ভোটার তালিকা এবং শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের চূড়ান্ত উদ্যোগ নেওয়া হয়েছে তার হাত ধরেই। সবচাইতে বড় কথা, তিনি চেয়েছিলেন ব্যক্তিকেন্দ্রিক শাসন ব্যবস্থা ভেঙে একটা টেকসই প্রাতিষ্ঠানিক কাঠামো দাঁড় করাতে। ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমানোর প্রস্তাবনা তৈরি করেছেন তিনি। আগামী 12 তারিখের পর নতুন সরকার আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো তার পুরনো গবেষণাগারে ফিরে যাবেন, কিংবা ফিরে যাবেন আন্তর্জাতিক অঙ্গনে। কিন্তু তিনি যে সংস্কারের বীজ বুনি দিয়ে গেলেন, তাকে আমাদের রাজনৈতিক দলগুলো লালন করবে। অধ্যাপক ইউনূস আমাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শিখিয়েছিলেন, কিন্তু পরবর্তী সরকার যদি সেই মেরুদণ্ড আবার কোনো শক্তির কাছে বন্ধক দেন, তবে বাংলাদেশ আবারও সেই পুরনো অন্ধকারে ফিরে যাবে। 18 মাসের এই সংগ্রাম সফল হবে নাকি ব্যর্থ, সেটি ভবিষ্যতে বলে দেবে। তবে ডক্টর ইউনূস প্রমাণ করেছেন, মাথা নত না করেও রাষ্ট্র পরিচালনা করা সম্ভব। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, ডক্টর ইউনূসকে কি আমরা যথেষ্ট সময় দিয়েছি, নাকি আমাদের অস্থিরতাই তার স্বপ্নগুলোকে থমকে দিয়েছে? নিশ্চয়ই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তবে শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব করার আন্তরিক অনুরোধ রইল। আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।